থেকে আমি এটা ঢাকা ক্যাম্পাস থেকে আমি এমবিএ করেছি। এরপর এলএলবি করেছি শাহজাহানপুর ঢাকা থেকে বঙ্গবন্ধু ল কলেজ সিটি। কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি। বাংলাদেশ বেতারের উপস্থাপক ছিলাম। অনেক অনেক পরিচয় আর দিতে চাই না, তবে একটা পরিচয় না দিলে নাই। তল্লা সাধারণ পাঠাগার আছে, এটার বর্তমান আমি সাধারণ সম্পাদক, এবং সেই সূত্রেই তরিকুল পাঠাগারে একসময় সাধারণ সাহিত্য সম্পাদক ছিল। সেই তরিকুল আজকে আলহামদুলিল্লাহ অনেক বড় নেতা, এবং আমরা সত্যিকার অর্থে তল্লায় যারা আছি, পাঠাগারে যারা আছে, তরিকুল বিলিভ মি যে এত তোমাকে পছন্দ করি আমরা বলার বাইরে। হ্যাঁ, খুব ফিল করি। ফখরুল ওর বড় ভাই, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক, আমরা মানে তাদের সূত্রেই কিন্তু আস্তে আস্তে এই অঞ্জন, তারপরে পপি রানী সরকার, অন্যান্য যারা যারা আছে, বিপ্লব, মুনা, সবার সঙ্গে পরিচয় হয়েছে। আমি কোনো রাজনৈতিক দলের না, আমি একজন শিক্ষক, কিন্তু আমার ছাত্ররা যখন রাজপথে তখন আমি ঘরে থাকতে পারিনি। নারায়ণগঞ্জে যখন আন্দোলনগুলো হয়েছিল, আমি আমার ওয়াইফকে নিয়ে রাজপথে, 5 তারিখের পরে ঘটনা না, এটা 5 তারিখের আগের ঘটনা। এবং আমার মনে হয় যে পপি রানী, মনে আছে আপনার সঙ্গে কথা বললাম যে অঞ্জন কোথায়, তরিকুল কোথায়, এটা নিয়ে আপনি আপনার সঙ্গে কথা বলেছেন। তো সেই সময়টাও আমি, আমার ওয়াইফ বলছিল আমিও যাবো, আমার ছেলে মেয়ে বলছিল যাবো না। আমলাপাড়াতে আমার একটা ছোট্ট অফিস আছে, ওখানে ছেলে মেয়েদেরকে তালা দিয়ে আমরা দুজন বেরিয়ে গেছি। আমার ইউটিউব চ্যানেল আছে নাজমুস ট্রাভেল, আমি একটু ট্রাভেল করতে পছন্দ করি, এবং নাবা টিভি। তো নাবা টিভিতে আপনাদের এই যে রাজপথে যারা আন্দোলন করেছিলেন চাষারায় কিংবা সাংস্কৃতিক জোটের, সেগুলো আমি রেকর্ড করে দিয়েছিলাম। তো অনেকেই প্রশ্ন করেছে এটা কি প্রকাশ হবে, প্রচার হবে। অনেকে বলছিল, ইচ্ছে করে বলছিল সময় টেলিভিশন ভুয়া সাংবাদিক, এই ধরনের কথা বলছিল। আমি বললাম যে ভাই, আমার এটা ইউটিউব চ্যানেল, নিশ্চিতভাবে আমি বলছি আপনাদেরকে, এটা প্রচার হবে, এবং হয়েছিল। তো আজকেও আপনাদের কয়েকজনের বাদে সবারটাই আমি রেকর্ড করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমার একটা ডিএসএলআর ক্যামেরা ছিল। 5 আগস্টে যখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, আমার সঙ্গে আমার এক বড় ভাই স্যার সমতুল্য উনি ছিলেন। তো যাত্রাবাড়ির এই ঝামেলায় পড়ে যাই, এবং পড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় ওনার সঙ্গে আমি। তো আমার ব্যাগে ডিএসএলআর ক্যামেরা ছিল, অনেক কিছু রেকর্ড করেছিলাম। আমার একটা মোবাইল ছিল সঙ্গে, মানি ব্যাগ, ডেবিট কার্ড, টাকা কিছু ছিল 6,500 টাকার মতো, অনেক কিছুই ওইখানে ছিল। তো যখনই ধাওয়া পাল্টা ধরে পড়ে যাই, তখন যাত্রাবাড়িতে মাত্র আগুন লাগানো শুরু হয় থানাটার মধ্যে। তো আমি একটু উঁচা লম্বা ছিলাম, আমার আবার ওই যে গত বছর নেপাল ট্যুরে যাওয়াতে একটা হাই হিলের জুতা ছিল, দেখতে অনেকটা পুলিশদের মতো, বাট আসলে পুলিশের না, এটা হচ্ছে ট্র্যাকিং শুজ। তো সেটার কারণে হঠাৎ করেই এই পুরো আমার বডি স্ট্রাকচার দেখে একজন ঠাস করে সুর তুললো, এই তুই কে রে, তুই পুলিশের লোক, ডিবির লোক, ঠিক এইভাবেই কথাটা শুরু করেছে। আমি বললাম, না ভাই, আমি আপনাদেরই লোক, আমি শিক্ষক, আমার ছাত্ররা এখানে আছে। তো আমার কপালে বাংলাদেশের পতাকা ছিল, বুকে একটা পতাকা এইভাবে ট্রাভেল ব্যাগ ছিল, তো ওটার মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম। ওরা বললো যে তোর দেখ, আইডি কার্ড দেখ। এখন বিষয়টা হচ্ছে যে স্কুলের আইডি কার্ড নিয়ে তো আসলে বাইরে বেরোই না, এটা একটা বিষয়। কিন্তু আমার ভিজিটিং কার্ড ছিল, আমি আবার একটু মানবাধিকারের কর্মী হিসেবে তার কার্ড ছিল। তো আমি নারায়ণগঞ্জ মহানগরের জেনারেল সেক্রেটারি বাংলাদেশ মানবাধিকার কমিশনের। তো ওইটার কার্ড আমি বের করে দেখে দিচ্ছি, আমার মোবাইল মানি ব্যাগটা কেউ ছো করে ছিঁড়ে নিয়ে চলে গেল দৌড় দিয়ে। এত ভিড়, আর এর মধ্যে সুর তুললো, পুলিশ পুলিশ, ডিবির লোক, ডিবির লোক, এই মার ওর ধরে। তো বলতে বলতে এই ঘাড়ে এদিকটা মার, এদিকটা মার, এদিকটা মার, কিল খুশি। হ্যাঁ, কয় তোর প্রমাণ দেখা, তোর দেখি তোর মোবাইল কই, তোর মোবাইলের ছবি চেক করি। তো এরাই আবার তুইটাই করে বলা শুরু করে দিল, খুব অস্বস্তিকর অবস্থা। তো আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে আমি। দেন আমি মোবাইলটাকে বের করে দেখাতে চাইলাম যে ভাই, যে দেখেন আমার ফেসবুক স্ট্যাটাস দেখলে তো বুঝবেন যে আমি কি করি, এবং আমার যে ছাত্র আন্দোলনের পোস্টগুলো দেওয়া আছে। তো এটা তখন ওরা মোবাইলটা কেউ একজন নিয়ে চলে গেল, পিছন থেকে এতক্ষণে আবার আরেকজন চেন খুলে ফেলছে, বলতেছে যে ওই এই ক্যামেরা আছে, ক্যামেরা আছে, সময় টিভির ভুয়া সাংবাদিক বললেই এরপরে মাইক টাইট যা দেওয়া শুরু করলো। আর এই মাইক ঠেকানো গেল না। তো এর মধ্যে কিছু সত্যিকার অর্থেই যারা ছাত্র তারা আসলো, এবং আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলতেছি, ভাই প্লিজ মাইরেন না। আমি তো মার খাচ্ছি, তখন মার খাচ্ছি, তো খাচ্ছি, প্রায় 46 বছর বয়স আমার, কিন্তু এই বয়সে মায়ের খাওয়াটা আসলে খুবই টাফ, অনেক দুঃখজনক ঘটনা। তো আমার সাদা শার্টটা টেনে ছিঁড়ে ফেললো, বোতামগুলো ঝরঝর করে পড়ে গেল, কিল ঘুষি খাচ্ছি, পড়ে যাচ্ছি। কেউ একজনকে বললাম যে ভাই, আমি বিশ্বাস করেন আমি শিক্ষক, আমাকে বাঁচান। হ্যাঁ, পরে বলে আপনি এই দিক দিয়ে চলে যান। তো দুইটা ছেলে একটু বাঁচানোর চেষ্টা করলো, আমাকে যাত্রাবাড়ির মোড়ের দিকে দাগে, কারণ এই সাইডটাতে আর যাওয়ার জায়গা ছিল না, এত মানুষ হয়ে গেছে।
তো তারপরে আমি ওইদিকে যাচ্ছি, এরপরে আবার কিল ঘুষে আবার 2-3 জন আবার বাঁচানোর চেষ্টা করে, আবার এত মানুষ হয়ে গেল, এরকম 5 দফা আমাকে যাত্রাবাড়ির মোড়ে ফেলে দিল এবং মারতে মারতে কিল ঘুষি, এর মধ্যে লাঠি বাঁশ থেকে চলে আসলো জানলাম না, পিঠের মধ্যে বাড়ি দেওয়া শুরু করলো। হ্যাঁ, তো এরপরে আমি পড়ে গেলাম, পায়ের মধ্যে বাড়ি দিল প্রচন্ড, পড়ে গেলাম রাস্তায়। এরপরে মাথার মধ্যে পরপর 3টা বাড়ি। তো মাথায় বাড়ি দিতে গেলে আমি হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছি, আমার হাতগুলো সব ফেটে গেছে। হাত তখন ঝাড়া দিয়ে দিয়েছে, আবার তখন মাথায় বাড়ি। তো 3 নাম্বার বাড়ি পর্যন্ত ঠিক ছিলাম। 4 নাম্বার বাড়িটা যখন দিয়েছে আমি দেখি কি আমি এত জোরে বাড়ি দিয়েছে, এত জোরে যে আমি সব ভুলা দিচ্ছি এবং আমার মনে হচ্ছে আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমি আর বাঁচবো না, এই দেশের জন্য আমি এসেছিলাম রাজপথে, আমি মারা যাচ্ছি মনে হয়, কোন একটা দোয়া পড়বো ভাবতে ভাবতে আরেকটা বাড়ি দিয়ে ফেললো। মানে 1 সেকেন্ডের সময় গেল না, আমি পরের বাড়িটাও এত জোরে পড়লো, আমি লুটিয়ে রাজপথে পড়ে গেলাম। তো এরপরে এতটুকুই ফেসবুকে গল্পটা ছিল, বাকিটা আর কন্টিনিউ করিনি। এর মধ্যে কিল ঘুষি লাথি পাড়া সবকিছুই চলছিল। সরি, সময় নিয়ে ফেললাম মনে হয় না। আচ্ছা, এরপরে আমি আসলে ছেড়ে দিয়েছে, মারাই যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, কি হচ্ছে জানি না। এরপরে কেউ একজন আমার পায়ে খুব জোরে জোরে বাইরে গেছে, হঠাৎ আমার সেন্স আসলো এবং করে দম নিয়ে উঠলাম। উঠে দেখি আমি যে আমাকে তো মেরে ফেলতেছে সবাই, মানে আবার নতুন করে বাঁচার একটা স্বপ্ন চিন্তা করতেছি, কি করে বাঁচে, আমার তো সেন্স আসছে। আমার পাশে দেখে একটা মাদ্রাসার ছেলে, ওর পায়জামা পরা, ওর 2 পায়ের মাঝখানে আমি মাথা ঢুকিয়ে দিলাম, রানের 2 রানের মাঝখানে দিয়ে 2 হাত দিয়ে তার রানটাকে চেপে ধরলাম। চেপে ধরে সবার কাছে বিনতি মিনতি করছে, আমাকে প্লিজ বাঁচান। যখন এটা বলতেছে তখনও পিঠে বাড়ি দিচ্ছে, মাথায় বাড়ি দেওয়ার সুযোগ পাচ্ছে না। এরপরে ওই মাদ্রাসার ছেলে সহ 2-3টা ছেলে একটু বোধোদয় হলো, তারা হঠাৎ করে লাঠি তুলে বলে, এই কেউ মারবি না, এটা আমাদের লোক, আর মারবি না কেউ, ঠিক আছে, সে টিচার সে, এভাবে বলে তারপরে তারা আমাকে টেনে আমাকে বলছে, ও ওঠেন ভাই ওঠেন, চলেন। তো ওই ছেলেগুলো একটু ভদ্র আচরণই করতেছিল। তো এর মধ্যে আবার অন্য বলছে, না না না, ও পুলিশের লোক, ডিবির লোক। ততক্ষণে আমার জুতোটা কেউ খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, পকেটে হাত দিয়ে টাকা নিয়ে গেছে, আমার অফিসের চাবি ছিল সেটাও নিয়ে গেছে, এভরিথিং। অর্থাৎ মোটামুটি প্যান্ট আর শার্ট ছাড়া, শার্টও তো নাই, ছেঁড়া, ছিন্ন ভিন্ন হয়ে গেছে আর কি, একেবারে নিঃস্ব হয়ে গেছে। তো আমি আর দাঁড়াতে পারছি না, ওরা তখন রিক্সা টেনে এনে, একটা রিক্সা ডেকে এনে আমাকে উঠতে বললো, আমি উঠতে পারি না, অর্ধেক তুললো আর বাকি অর্ধেক রইলো। কিন্তু আমি দেখতেছি আমাকে, আমার সেন্স হারানো যাবে না, ওরা পিছু পিছু আসলে তখন আমাকে মারতে যাচ্ছে। এমন সময় আমি করজোরে অনুরোধ করছি সবাইকে, আরো দূরে মারতে আসছে, আমি প্লিজ, আমি শিক্ষক, আমাকে মাইরেন না, আমাকে মাইরেন না। তারপরে আমি বলছি, ভাই আমাকে নারায়ণগঞ্জে নিয়ে যান ট্রিটমেন্টের জন্য। বলছে না, একটা কথা বলবি না। রিক্সা যে বসছে সে আমাকে এবার তুই করে বলা শুরু করলো, তুই পুলিশ না টিচার, এটাকে ইনকোয়ারি করলে তারপরে তোর ট্রিটমেন্ট। এরপরে তারা সেফ কেয়ার হাসপাতাল নামে একটা ক্লিনিকে নিয়ে আমাকে ফেলে রাখলো প্রায় 1.5 ঘন্টা। এবং আমার মোবাইল নাম্বার চাইলো, আমার তো মোবাইল নাই। তো আমার মায়ের মোবাইল নাম্বার ওয়াইফের চাইলো, আমার মনে নাই, মানে ব্রেনে এত আঘাত। মায়েরটা চাইলো, বলতে শুরু করলাম, বললো কি না তোর বয়স কত, আমি কি 46। না তাহলে তোর মা শুনলে তো মারা যাবে, দরকার নেই। তো তোর বোন আছে, হ্যাঁ বোন আছে, বোনের নাম্বার দিলাম, বলতে পারলাম। তখন বোনকে ফোন দিয়ে বলছে যে নাজমুল হাসান রুমি কি হয়, বলছে আমার বড় ভাই। তারপরের লাইন হচ্ছে, সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, পুলিশ, ডিবি না র্যাব। তো আমার বোন তো আশ্চর্য। তারপর যাই হোক, সে বুঝাইলো যে না, আসলে উনি ট্রাভেল এজেন্সি করে এবং উনি শিক্ষকতা করে, মানবাধিকার কর্মী। তো প্রমাণ চাইলো, প্রমাণ না হলে বললো যে ক্ষতি হয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, আমি মারা যাব। তো তখন ওরা, আমার বোন বললো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বললো হ্যাঁ। তখন আমার যে ইউটিউবে কিছু ভিডিওগুলো আছে সেগুলো সে দিল এবং বললো যে দেখ। এরপরে আমার বোন জামাই সেখানে গেল, যাওয়ার পর আমাকে এরপর ট্রিটমেন্ট শুরু করেছে। তো সে ভয়ানক ট্রিটমেন্ট, পায়ের কেটে, জিন্স কেটে ফেলতে হয়েছে, পা ফেটে গেছে একেবারে। ওরা জিন্স কাটছে, মাথার মধ্যে 1.5 ঘন্টা ফেলে রাখাতে মাথা যে ফেটে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে। ওরা শিলি দিবে তো বলছে চুল ফেলতে হবে, চুল ফেলে দেন। তো ফেলতে গিয়ে ওই চামড়া সহ পরে টান মারছে। মানে আমি বলছি ও লাগতেছে, কয় তাহলে আপনি এটা কিভাবে আমি চুল ফেলবো। পরে ওই কাঁচা চামড়া সহ, এই যে এখানে আপনারা দেখবেন সাদা হয়ে রয়েছে, এই চামড়া সহ আমাকে চেয়েছে। তারপরে আমার চুলগুলোকে ওরা ফেলছে। এরপরে ওরা সেলাই দেওয়া করছে, এর মধ্যে বায়োডিন দেওয়া আসে। 4-5 জন তখন ডাক্তার চলে আসলো। বায়োডিন মানে এক ধরনের যে হেক্সিসলের মতো কামড় দেয় রক্ত বন্ধের জন্য। পায়ের মধ্যে, পিঠের মধ্যে, মাথার মধ্যে, নাকের মধ্যে, এমন অবস্থা, আমার নাক দিয়ে এখান দিয়ে বাড়ি দিচ্ছে, আপনারা এখানে হয়তো দেখতে পান কিনা জানি না। এইখান দিয়ে এইভাবে বাড়ি দিচ্ছে, নাক ফাটছে, 2 নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠোঁট ফেটে গেছে, মুখের রক্ত, আমার মুখেই আমার রক্ত যাচ্ছে। আমার অনিচ্ছা সত্ত্বেও নিজের রক্ত নিজেকে গিলতে হয়েছে ওই সময়টায়।
তো যাই হোক এরকম একটা পরিস্থিতি। এরপরে ওরা সেলেক্ট টেলেক্ট করলো। তো মোটামুটি নয়টার দিকে আমাকে বের করে নিয়ে যাবে সিটি স্ক্যানে। বললো ঢাকা মেডিকেলে জায়গা নেই, যাওয়া যাবে না, ওইখানে জায়গা হবে না। আজগর আলীতে নিয়ে যাবে বলতেছে, ওইখানকার ডাক্তাররা বলছে না, ওই সেখানে শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ এদেরকে চিকিৎসা দিচ্ছে। তো এরপরে সালাউদ্দিনে নিয়ে যাবে, অ্যাম্বুলেন্স না পেয়ে পাওয়া গেল সিএনজিতে তুলতে যাচ্ছে, এমন সময় আবার আসছে হুড়মুড়ে, ওরা বাইরে ছিল লোকজন, যে আমাকে মেরে ফেলবে। এইটার ভিতরে একটা পুলিশ আছে, এই জন্য ওরা এতক্ষণ ওয়েট করেছে, এই 2-3 ঘন্টা। পুলিশকে মেরে ফেলতে হবে, সোজা কথা, পুলিশ ডিবি রাখা যাবে না, এটা তাদের একবারে ইসে। পরে আমি পুরো ধমকের সুরে চিৎকার করে বলছে, আমি বেরোবো না এখান থেকে, আমাকে এখানে রাখেন। পরে আবার কোলাপসেবল গেট লাগে। পরে রাত 10:30 বাজে নারায়ণগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আমার আত্মীয় স্বজন রওনা দিয়েছে। কিন্তু যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ডে আসতে আমার গাড়ি 20 বার আটকানো হয়েছে অন্তত, যে পুলিশ পালাচ্ছে কিনা, ছাত্রলীগ পালাচ্ছে কিনা, যুবলীগ পালাচ্ছে কিনা, ডিবির লোক পালাচ্ছে কিনা, এইগুলোকে ইনকোয়ারি করার জন্য। তো আমার লাইটটা অন করে দিতে বলছি এসি অফ করে দেন, লাইট জ্বালান, আমার স্যালাইন চলছে, আমার বলবেন যে শিক্ষক আমাদের লোক, শুধু এই কথা বললেন। আমার যারা আত্মীয় স্বজন ছিল এইভাবে করে করে যখন সাইনবোর্ড পার হয়েছি, এরপরে রিল্যাক্স। কিন্তু তারপরে যে ভয়াবহতা শুরু হচ্ছে, আমার 6টা শিলির পর রক্ত বন্ধ হচ্ছিল না। আমাকে নারায়ণগঞ্জ কোন ক্লিনিকে নিবে, সব ক্লিনিক বন্ধ, মেডিস্টার এটা সেটা, কোথায় কোথায় ভাঙচুর হয়েছে, আক্রমণ হয়েছে, বা তারা নিবে না, নিলে আবার ছাত্র জনতা আক্রমণ করবে, এরকম একটা সিচুয়েশন। শেষ মুহূর্তে আমি বলেছি, তাহলে বলছে খানপুর হাসপাতালে। আমি বলছি না, ওইটা কোনো নাই, আপনার বাউন্ডারি বা আপনার তালা লাগানোর সিস্টেম নাই, মানুষ বুঝতে চাইবেন, আমার কোনো আইডেন্টিটি এখানে কাজ করছে না। তো আমি বাসায় যাব, আমি আজকে বাসায় থাকবো। তো পরের দিন মেডিহোপে ভর্তি হয়েছি। এরপরে 8 দিন সেখানে ছিলাম। আমার এখনো মাথা ঘুরায়, আমার ডান পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারি না, প্রচন্ড মাথায় আঘাত, 6টা শিলি। তারপরে সিএমএইচ এ কয়েকদিন পরে ব্যবস্থা করে দিল কোন একজন বড় ভাই। সিএমএইচ এ 2 দিন ছিলাম, সেখান থেকে ফুল ট্রিটমেন্ট করে আছি। তো ডাক্তার বলেছে যে প্রথম অবস্থায় 1.5 থেকে 2 মাস আপনার বেড রেস্ট থাকতে হবে, এরপরে এটা পুরোপুরি কিউর হতে 3 থেকে 6 মাস পর্যন্ত লাগবে, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে বিষয়টা। তো আমি আসলে সত্যিকার অর্থে যে ভাই বললেন মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা ইন্ডিয়া থেকে করে আসছে, ওনার গ্যাজেট নাম্বার 1003। তো আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, সংস্কারের পক্ষে ছিলাম, কোটা আন্দোলনের। আমি রাজপথে নেমেছি আমার স্ত্রীকে সহ নিয়ে। তো আমি যে হামলার শিকার হয়েছি, আসলে এটা আপনারা আমাকে তো মারেননি, আপনারাই মেরেছেন আমাকে, কিন্তু মেরেছেন পুলিশকে, দেহটা শুধু ছিল আমার। কেন, আমি বিএনসিসি করতাম, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। তো সেই সময়ের কারণে, ওই ট্রেনিং এর কারণে আমার বডি স্ট্রাকচারটা অনেকটা সেরকম, সবসময় আর্মি ছাড় থাকে। তো যেটা হচ্ছে বিষয় যে আমি দেখেছি যে পুলিশের উপর মানুষের কি তীব্র ক্ষোভ, ছিঁড়ে ফেলতেছে, একেবারে খেয়ে ফেলতেছে, কিচ্ছু না, একেবারে মুহূর্তের মধ্যে মেরে ফেলবে সবাইকে। তো আমি বেঁচে এসেছি যখন ক্যান্টনমেন্টে ছিলাম, ওই সেনাবাহিনীর সেকেন্ড ইনচার্জ মিজান, কি নাম ওনার নাম, ভুলে গেছে, মনে করতে পারছি না। তো ওই ভদ্রলোক বললেন, ওনার বাবাও শিক্ষক ছিলেন, উনি এই জন্য গল্পটা অনেকক্ষণ শুনলেন, শুনে বললেন যে আপনি কিভাবে বেঁচে ফিরলেন, আমাদের সেনাবাহিনীর লোক মারা গেছে, র্যাবের লোক মারা গেছে, পুলিশের লোক মেরে ঝুলিয়ে ফেলছে, কেউ বেঁচেছে বলে মানে খোঁজ পাচ্ছি না ঠিক করে, আপনি কি করে বাঁচলেন, এটা তো অলৌকিক ঘটনা। তো আসলে সবার দোয়া ভালোবাসা ছিল, এই কারণে হয়তো বেঁচে এসেছি। এখন কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই, অবশ্যই সন্ত্রাস মুক্ত, প্রথমত মাদক মুক্ত। আমার সন্তানকে নিয়ে আমি চিন্তিত, আমার সন্তান 9-এ পড়ে, সে কখন মাদক ধরে ফেলবে আমি তো জানি না। সে মাদকাসক্ত না, কিন্তু আমি তো ভয়ে থাকি, তাকে ছাড়তে পারি না, মেয়েটা ঘরে থাকে, এক ছেলে এক মেয়ে আমার। তো মাদকটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে পুরো সমাজ অস্বস্তিতে থাকবে, কখনোই আপনি সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবেন না। মাদক রোধে কি করতে হবে, এইটা নিয়ে এখন আপনাদের বিরাট কাজ। প্রশাসনে যাবেন, পুলিশ প্রশাসনে যাবেন, যত প্রশাসন আছে, নিজেরা পাহারা দেওয়া, কাদেরকে করা, এইটাকে বন্ধ করলে অটোমেটিক দেখবেন অনেক কিছু বন্ধ হয়ে যাবে। যে মাদকের মতো, কারণ মাদকটা এত ব্যাপক দুর্নীতিগ্রস্ত, বলার বাকিরে। আর অন্য যেগুলো আছে, মাদক যখন আপনি কন্ট্রোল করে ফেলবেন, অন্যগুলো ভয়ের চুটি হয়ে যাবে, মানে এমন অবস্থা। তো যাই হোক, অন্যান্য চমৎকার বলেছেন, আমি আর এইগুলো নিয়ে দীর্ঘায়িত করছি না, আমার গল্পটাই নিজেরটা অনেক বড় হয়ে গেছে। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, স্পেশালি যারা আয়োজক, গণসংহতি আন্দোলন, আবুল হাসান রুবেল ভাই এসেছেন, ধন্যবাদ ভাই। দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে উঠি। এবং আপনাদের সঙ্গে আমি কোনো রাজনৈতিক দলে কখনোই যুক্ত ছিলাম না, কিন্তু আমার এই সমাজ সংস্কারের কাজে খুব ভালো লাগে। আমি ছোটবেলাতে ক্লাস 7 থেকে বিভিন্ন সংগঠনে জড়িত, কিন্তু সবগুলি অরাজনৈতিক। সবসময় আপনাদের যে কোনো ভালো কাজে আমাকে অবশ্যই পাবেন, ডাকলে আমি আসবো। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু